কোনো আইডিয়া আছে এই গাড়ি নিয়ে? আবার যদি ছোট করে সেম নোটটা বলি, এই গাড়ি চলতেছে বেশ কয়েকটা দেশে এবং এই গাড়ির প্রথম অ্যাডভান্টেজ বা এই গাড়িটা কেন নিয়ে আসা হচ্ছে পরিবেশ দূষণ কমানোর জন্য। এই গাড়ি থেকে 0% পরিবেশ দূষণ, যার কারণে এই গাড়িটা খুব তাড়াতাড়ি মার্কেট দখল করতেছে এবং খুব তাড়াতাড়ি ছড়াই করতেছে। তাহলে এখন যুক্ত হচ্ছে এই হাইড্রোজেন ফুয়েল ভেহিকেলের এবং একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। তবে ইলেকট্রিক ভেহিকেলও খুব একটা বেশি দিন থাকবে না, কেন? কারণ ইলেকট্রিক ভেহিকেল চার্জ দেওয়ার জন্য সেম বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ পাচ্ছি পেট্রোল ডিজেল থেকে। তো পেট্রোল ডিজেল যদি না গেলে বিদ্যুৎ তৈরি করবো কি হবে? সেক্ষেত্রে সোলার, এখন সোলার ভেহিকেলে শিফট হবো অথবা এই হাইড্রোজেন ফুয়েল ভেহিকেল। এখন আমি যদি একটু এই হাইড্রোজেন ফুয়েল ভেহিকেল নিয়ে আপনাদের একটু ইনফরমেশন শেয়ার করি যে এটা কিভাবে চলে, এটার ওয়ার্কিং কিভাবে। আমাদের এখনকার গাড়িগুলোতে কি আছে শক্তি তৈরি করার জন্য? ইঞ্জিন আছে। হাইব্রিড গাড়িতে শক্তি তৈরি করার জন্য কি আছে? ব্যাটারি আছে। হাই ভোল্টেজ, লো না, হাই ভোল্টেজ ব্যাটারি। ঠিক এই গাড়িতেও শক্তি তৈরি করার জন্য হাই ভোল্টেজ ব্যাটারির পাশাপাশি ইঞ্জিনের মতো একটা ফুয়েল সেল আছে। ফুয়েল সেল একটু যদি দেখি, বক্স থাকে, সেই বক্সের মধ্যে অনেকগুলো সেল থাকে। সেই সেলের মধ্যে আমি আপনাকে একটা সেল দেখাচ্ছি বা এটা কিভাবে কাজ করে। সবুজ স্ক্রিন টাইপ ওখানে দেখাবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখন যে ইঞ্জিনের কনস্ট্রাকশন যেটা দেখতেছি সেগুলো আস্তে আস্তে আইসোলেট হয়ে যাবে। অবশ্যই। তাহলে আপনারা এখন এগুলো শিখেছেন, তাহলে এগুলো শিখা বাংলাদেশে এগুলো মোটামুটি আরো 20-25-30 বছর পর্যন্ত চলবে। কারণ বাংলাদেশের লেদ মেশিনের বা ইঞ্জিন ওভারহলিংয়ের ব্যাপারটা এত পরিমাণ ওনারা এক্সপার্ট, যে কোনো ইঞ্জিনকে ওনারা চাইলেই আবার জীবিত করে ইউজ করতে পারেন। তো এই ব্যাপারটার কারণে বাংলাদেশে আরো বেশ কয়েক দশক গাড়িটা চলবে। হাইড্রোজেন ভেহিকেল নামতে অনেক মানে কমার্শিয়াল ইস্যু আছে। কমার্শিয়াল ইস্যু শেয়ার করবো, আগে বুঝাই দিয়ে যে কিভাবে কাজ করে। কারণ প্রথমে যদি ভয় দেখাই তাহলে আবার বুঝতে পারবেন না, আগে বুঝেন ইন্টারেস্টিং জিনিসটা। তো হাইড্রোজেন ফুয়েল ভেহিকেল কেন নাম দেওয়া হয়েছে? কারণ আমরা জানি যে গাড়ি সিএনজিতে চলে, গাড়ি এলপিজিতে চলে, ঠিক এই গাড়িটা চলবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস দিয়ে। এই গাড়িটা চলবে হাইড্রোজেন গ্যাস দিয়ে। তাহলে হাইড্রোজেন গ্যাস আমি কোথায় পাবো? হাইড্রোজেন গ্যাস পাবো আমরা H2O, পানি থেকে। যেহেতু পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ স্থল, তো সেক্ষেত্রে অফুরন্ত পানি, এবং এই অফুরন্ত পানি থেকে যদি আমি কোনো কারণে হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করতে পারি, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য যে হাইড্রোজেন গ্যাস সেটা পেয়ে যাবো এবং এটা দিয়ে আমরা গাড়ি চালাতে পারবো, মোটামুটি পাওয়া যাবে। আচ্ছা, এইটা নিয়ে কিছু সীমাবদ্ধতা যেমন নিয়ে বলবো, এটা আমি একটু পর আসতেছি, আগে আমরা বুঝি। তাহলে এই হাইড্রোজেন কিন্তু চাইলে আমি আলাদা করতে পারবো। এটাকে কেমিক্যাল ল্যাবরেটরিতে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে দুইটা জিনিসকে আলাদা করতে হয়। সেই আলাদা করার পরে যে গ্যাসটা পাই সেখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করে হাইড্রোজেন পাই। আচ্ছা, এই হাইড্রোজেন কি করব আমরা? আমাদের যেমন ফুয়েল ট্যাঙ্ক আছে না, এলপিজি সিলিন্ডারের জন্য যেমন আমরা পাম্পে যাই, ঠিক ওই পাম্প থেকে আমরা আমাদের গাড়ির সিলিন্ডারে এই হাইড্রোজেন গ্যাস রিফিল করব। তাহলে কি হচ্ছে, এই গাড়িতে সিএনজি এলপিজির মতো একটা সিলিন্ডার থাকবে, একটা, দুইটা, তিনটা, চারটা, আপনার যতটুকু লাগবে ততটুকু। ওকে, আমার গাড়িতে থাকবে সিলিন্ডার এবং এই সিলিন্ডারের মধ্যে স্টোরেজ করা থাকবে আমার গাড়িতে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস যখন আপনার গাড়িতে থাকবে, আপনার গাড়ির এই হাইড্রোজেন গ্যাসটা যেমন আমাদের সিএনজি এলপিজি কোথায় যায়? ইঞ্জিনের মধ্যে। এইটা ইঞ্জিন নামক একটা ফুয়েল সেল থাকবে গাড়িতে, সেই ফুয়েল সেলের মধ্যে ঢুকবে। ফুয়েল সেলটা আমি এটা নিয়ে একটা ভিডিও দেখাবো, তখন হয়তো আরেকটু ক্লিয়ার করা যেতে পারবে। এবং এই ফুয়েল সেলের রাস্তা থাকবে হচ্ছে 4টা। এই একটা ফুয়েল সেল, এটা কেমন ফুয়েল সেল, কি ফুয়েল সেল বুঝাই যাচ্ছে, টেনশন নাই। আচ্ছা, এই যে পয়েন্ট আছে না বা এই মুখটা আছে না, এটা থাকবে আমাদের এই সিলিন্ডারের সাথে কানেক্টেড। তার মানে এই দিক দিয়ে আমাদের হাইড্রোজেন গ্যাস এর মধ্যে ঢুকবে। ওকে, আর এই যে লাইনটা আছে, এই লাইনটা থাকবে হচ্ছে আমাদের গাড়ির এয়ার ফিল্টারের সাথে, অর্থাৎ এই গাড়িতেও কিন্তু এয়ার ফিল্টার থাকবে। তার মানে বাতাসের প্রয়োজন আছে এই গাড়িতেও। এই দিক দিয়ে আমাদের ফ্রেশ বাতাস ঢুকবে, মানে অক্সিজেন। তাহলে এখান থেকে আসলো H2,
হাইড্রোজেন গ্যাস, আর এখান থেকে আসলো অক্সিজেন। এইটা যখন আমার এখানে ঢুকতেছে, অর্থাৎ এই ফুয়েল সেলের মধ্যে যখন আমার হাইড্রোজেন গ্যাস ঢুকতেছে, তখন এখানে কি হয় কি, এই ফুয়েল সেলের মধ্যে কিছু কেমিক্যাল থাকে। O2 না ও শুধু বাতাস আসতেছে, O2 মানে অক্সিজেন, বাতাসের মধ্যে অক্সিজেন আছে না, জি। সেই বাতাস আসতেছে আর কি। এই দুই হচ্ছে ওর সংখ্যা আর কি, কারণ কোনো গ্যাস একা একা থাকে না, জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য অলওয়েজ টু থাকে। এখন দেখেন, এই সিলিন্ডার থেকে যে হাইড্রোজেন গ্যাস আপনি একটু আগে পাম্প থেকে রিজার্ভ করছেন, এটা যখন আমরা ফুয়েল সেলে ঢুকাই, তখন এই ফুয়েল সেলের মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে এই যে হাইড্রোজেন গ্যাস, সায়েন্স কি আছে তার সাথে একটু কথা বলবো, সায়েন্স আছে, এই হাইড্রোজেনের আধান কয়টা? একটা একটা না দুইটাই করে থেকে যায় ইলেকট্রন তো একটা না আউটসাইডে, মানে পজিটিভ নেগেটিভ দুইটা আর কি। একটু বলো, আধান কয়টা? দুইটাই হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন থাকা দুইটা মানে যে আধান হবে এমন না। +1 হাইড্রোজেন চার্জ। আধান ও কয়টা? আচ্ছা অ্যানোড ক্যাথোড চেনেন না? কেমন অ্যানোড ক্যাথোড চেনেন না? হ্যাঁ। এই হাইড্রোজেনের মধ্যে আছে প্লাস হাইড্রোজেন এবং মাইনাস হাইড্রোজেন। এই হাইড্রোজেনের মধ্যে আছে প্লাস হাইড্রোজেন এবং মাইনাস হাইড্রোজেন। দেন এই টুটা ভেঙে একটা প্লাস একটা মাইনাসে কনভার্ট হবে। এখন আসি এখানকার মধ্যে থাকা যে হাইড্রোজেন গ্যাসটা, একটু কথা না বলুন, হাইড্রোজেন গ্যাসটা যখন আমার ফুয়েল সেলের মধ্যে আসে, তখন হাইড্রোজেনগুলো ভেঙে প্লাস হাইড্রোজেন এবং মাইনাস হাইড্রোজেনে কনভার্ট হয়। প্লাস হাইড্রোজেন এবং মাইনাস হাইড্রোজেন, অসংখ্য প্লাস মাইনাস ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমরা কিন্তু এই দুটো লাইন এখনো কানেক্ট করিনি, একটু পর কানেক্ট করতেছি। এখানে যখন হাইড্রোজেন গ্যাসগুলো প্লাস আর হাইড্রোজেন মাইনাস ভেঙে যায়, তখন কি হয়, এই প্লাস মাইনাসের একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। কেমিক্যাল রিঅ্যাকশনটা কিভাবে, মাঝ বরাবর একটা লাঠি দিছি না, এটাকে আমরা বলতেছি আমাদের ভাষায় সেপারেটর। এবং এখানে যে সেপারেটরটা আমরা ইউজ করি, এই সেপারেটরের একটা ধর্ম আছে। কি ধর্ম? এই সেপারেটরের মধ্য দিয়ে প্লাস হাইড্রোজেনটা ইজিলি এই পাশ থেকে এই পাশে আসতে পারে। প্লাস হাইড্রোজেনটা খুব সহজে এখান থেকে এখানে আসতে পারে। তাহলে সব যদি প্লাস হাইড্রোজেন এই পাশে আসে, তাহলে এই পাশে কি হবে, মাইনাস হাইড্রোজেনের মানে পরিমাণ বেড়ে যাবে না? তো এখানে যখন সব প্লাস চলে আসে, সব প্লাস, তাহলে সব প্লাস, এই প্লাসের মধ্যে কিন্তু অক্সিজেনও আছে, এই যে অক্সিজেন আসতে পারে। এই প্লাস হাইড্রোজেন যখন এখানে থাকে, নেগেটিভ হাইড্রোজেনগুলো যখন এখানে থাকে, তখন নেগেটিভগুলো ছোটাছুটি করে। কেন? ওই যে সঙ্গীর জন্য, কারণ আমার সঙ্গে ওই পাশে গেছে, আমাকেও যাইতে হবে, তখন এরা ছোটাছুটি করে, পাগলামো শুরু করে। এবং এরা চাইলেও এই সেপারেটর ভেদ করে এই পাশে আসতে পারে না, যার কারণে আমরা কি করব, এদেরকে এই পাশ থেকে এই পাশে আসার জন্য এখানে একটা লাইন করে দিই। তখন ওরা কি করে, এই মাইনাসটা এখান থেকে এই তারের মধ্য দিয়ে এই পাশে এসে এখানে আসে, এসে মাইনাস মাইনাস মাইনাস, এই মাইনাস আর এই প্লাস, এই দুটো যখন মিক্সড হয়, তখন আবার তারা এই H2 গ্যাসে কনভার্ট হয়। বুঝছেন? এটা কি সত্যি হয় নাকি এমনি মুখে বললাম? এটা কি সিনেমা ধরছিস নাকি? এটা কিন্তু আসলেই হয়। যারা আমরা সায়েন্স না, তাদের হাতে একটু মনে হতে পারে আদা এগুলো জানেন স্যার বানায় হচ্ছে, আসলেই রিঅ্যাকশনটা এমনই হয়। কি হলো আবার বলি, হাইড্রোজেন গ্যাস ফুয়েল সেলের মধ্যে এসে হাইড্রোজেন ভেঙে যায়, একটা প্লাস হাইড্রোজেন একটা মাইনাস হাইড্রোজেন। প্লাসটা ইজিলি সেপারেটর ভেদ করে এই পাশে আসে, কিন্তু মাইনাসটা আসতে পারে না, যার কারণে মাইনাসটা ছোটাছুটি করে। মাইনাস থেকে আসার জন্য আমরা এখানে একটা লাইন দিই। এই অটো তার থাকে না ওখানে, অটো এখানে একটা ওয়্যার থাকে, প্লাস যেটা যায় প্লাসটা, প্লাসটা যেটা কনভার্ট হয়, প্লাসটা এমনিতে চলে আসতে পারে, প্লাসটা এখান থেকে এই পাশে চলে আসতে পারে। তো এখানে যখন নেগেটিভটা যখন ছোটাছুটি করে, এতটুকু যদি বুঝেন, তাহলে বলেন বিদ্যুতের সংখ্যা কি বা কারেন্ট কাকে বলে? কারেন্ট কাকে বলে স্যার? হচ্ছে flow of electricity from higher concentration to lower concentration. এত ডিটেইলসে আমরা না যাই, যেহেতু কমার্স আর সবাই আছে। কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। জাস্ট কোনো একটা- আর কোনো কিছু দরকার নাই, ইলেকট্রনের প্রবাহকেই কারেন্ট বলে। এখন কথা, এখানে আবার প্রবাহ তো বুঝলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু ইলেকট্রন কি? ইলেকট্রন মানে হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি নেগেটিভ চার্জ যুক্ত কোনো কিছু। তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তার মানে আমি যদি কোনো কারণে এই নেগেটিভটাকে এখান থেকে এই পর্যন্ত আনতে পারি, এবং এর মধ্যে এখান থেকে এই পর্যন্ত আনার জন্য আমাকে কি করতে হবে, একটা কন্ডাক্টর দিতে হবে না, তার দিতে হবে না। তাহলে এই নেগেটিভটা এখান থেকে এই পাশে আনার জন্য যে তারটা ইউজ করবো, এই তারটা একটা কারেন্ট, এই তারের মধ্যে কারেন্ট তৈরি হয়ে যাবে অটো।
এখানে কি করতেছি আমরা? ইলেকট্রন প্রবাহ ইলেকট্রনের প্রবাহ করতেছি না? তাহলে এই লাইনের মধ্যে যদি আমি কোনো কারণে একটা বাল্ব বসাই দেই, বাল্বটা কি জ্বলবে? অবশ্যই জ্বলবে, জ্বলতে বাধ্য। কেন বাধ্য? কারণ ইলেকট্রন প্রবাহ মানে ওখানে ইলেকট্রিসিটি যাবে। ইলেকট্রিসিটি যাওয়া মানে ওখানে বাল্বটা জ্বলবে। তার মানে এখানে আসলে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এখন আমরা কি করি? আসলে বাল্ব জ্বালাই না, এটা উদাহরণ হিসেবে বললাম। এনারা কি করতেছে? এখানে বাল্ব না লাগায়া এখান থেকে দুইটা তার বের করে এই তারটা কানেক্ট করছে একটা ব্যাটারির সাথে। অলওয়েজ ব্যাটারিতে চার্জ হচ্ছে। এই চার্জ দিয়ে ইনভার্টারে দিচ্ছে, ইনভার্টার থেকে মোটর, মোটর থেকে গিয়ার বক্স হয়ে গাড়ির চাকা। এখন কথা, আপনি তো ওইদিকে দিলেন, কিন্তু এইদিকে কি হইলো? এইদিকে যেটা হইলো, এখান থেকে আসলো মাইনাস, আর এখানে এই দিক বের করে আসলো প্লাস। এই প্লাস মাইনাস এক হয়ে আবার H2। এখানকার H2 গ্যাস এখান থেকে আসা বাতাসের অক্সিজেনের সাথে মিশে গিয়ে H2O, এবং এই H2O আপনার এক্সহস্ট দিয়ে বের হচ্ছে। পানি বের হয়ে যাচ্ছে। Okay, তাহলে এইটা এখানে তো সবগুলো কেমিক্যাল রিঅ্যাকশনে যুক্ত হবে না। যারা যারা কেমিক্যাল রিঅ্যাকশন করলো তারা তো করলো, আর যারা করলো না তারা আবার এখান থেকে এখানে রিটার্ন যাবে, রিটার্ন গিয়ে আবার এখান থেকে এখানে যাবে। তাহলে তো এটা স্যার মিল্ড হাইব্রিডের মতো হয়ে গেল না? মিল্ড হাইব্রিডের মাইল্ড হাইব্রিড বাইল বলতে পারেন, কিন্তু ওখানে তো আমার ফুয়েল খরচ হইত, এখানেও তো কিন্তু এখানেও ফুয়েল খরচ, কিন্তু ওই ফুয়েল আমার সাধ্যের বাহিরে, আর এই ফুয়েল আমার সাধ্যের মধ্যে। এটা কি খুব অল্প টাকায় পাওয়া যায়? অল্প টাকায় না, Source আলাদা। এটা ওটা পাওয়া যায় মাটির নিচ থেকে, ক্রুড অয়েল থেকে, আর এটা পাওয়া যায় পানি থেকে। আচ্ছা, আর স্যার এই পানিটা কি রাস্তায় পড়ে যাবে? হ্যাঁ, এই পানি গাড়ি যত যাবে রাস্তায় দিয়ে দিয়ে পড়বে। ব্যাপার হিসেবে তাহলে কনসেপ্টটা কি হচ্ছে? সিলিন্ডার থেকে আসলো, প্লাস মাইনাস ভেঙে গিয়ে মাইনাসটা গিয়ে ব্যাটারিতে গেল। ব্যাটারি থেকে যখন আমি মোটর চালাবো তখন কি সরাসরি ব্যাটারি থেকে মোটরে কানেকশন দিব? না, ইনভার্টার থাকবে। আমার ব্যাটারিতে চার্জ করে। সেইটাতে তো অনেকটাই কনসেপ্টটা সেইটা অনেকটাই না, এটাই। এটা যদি বুঝেন আমি আপনাকে একটু পর বোঝাবো যে আমাদের ফোনের ব্যাটারি কিভাবে চার্জ হয়। এটা তো আসতেছে। তাহলে এইটাই, তাহলে আমি যদি বলি এখান থেকে যে ব্যাটারি চার্জ করতেছেন, চার্জ করে আমরা যে মোটরের শক্তি দেবো, মোটর কি সরাসরি শক্তি দিব? না। প্রথমে ইনভার্টার পাস করে, যেটাকে আমরা পাওয়ার কন্ট্রোল ইউনিট বলতে পারি, কন্ট্রোলার বলতে পারি, কনভার্টার বলতে পারি, আবার কনভার্টারও বলতে পারি, যে কোনো একটা। তাহলে তার মাধ্যমে আমরা চাইলে মোটর চালাবো, এবং গাড়িতে যখন অ্যাক্সেলারেশন দেওয়ার পর ছেড়ে দিব তখন কি হবে? কারেন্ট আবার রিটার্ন আসবে না, চার্জ হবে না। এটাকে কি বলতেছি? রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম। ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম। এই কনসেপ্টটা ক্লিয়ার? জি জি। ঘুম লাগতেছে নাকি স্যার? তো পরীক্ষা কি লাস্টে 1 ঘন্টা হবে? আর খালি পরীক্ষা করে ভাই, এরা পরীক্ষা পরে আর তো বললে